ঝুমঝুম বৃষ্টি দমকা হাওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগলো। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপুত কপুতিদের মন বেসামাল হয়ে পড়ে। হৈমি ঝুলছে ঝুলছে তার আতখোলা শাড়িটাও। চারদিক থেকে শীতল স্পর্শের ঝাপটা এসে ছুঁয়ে দিচ্ছে ওকে। শরীর হিম হয়ে মরা মানুষদের মতো অবস্থা। ঠোঁট জোড়া ভীষণ রকম কাঁপছে। কাঁপতে কাঁপতে রুদ্রর হাতে মাথা ঠেকালো হৈমি। ঠোঁট নাড়িয়ে ব্যর্থ কণ্ঠে বলল, আমার শাড়ি খুলে যাচ্ছে, আমার খুব শীত লাগছে। আজ আমার জীবন সম্মান দুটোই আপনার হাতে। হৈমির নাস্তানাবুদ কণ্ঠ কর্ণপাত হতেই বিস্মিত চোখে তাকালো রুদ্র। এমন একটি দৃশ্য দেখল যে অকস্মাৎ তার বলিষ্ঠ দেহের সর্বশক্তি নিঃশেষ হয়ে শ্বাসরোধ হয়ে আসলো। নাক দিয়ে বেরোলো উত্তপ্ত নিঃশ্বাস, কান দিয়ে নির্গত হলো উষ্ণ হাওয়া। অনুভব করলো তার পুরুষালী চিত্ত ক্রমান্বয়ে চঞ্চল হয়ে উঠছে, যে অনুভূতিটা ইতিপূর্বে কখনো অনুভব করেনি সে। ভুল হয়ে গেল, বিরাট বড় ভুল। যে হাত হৈমির দখলে, সে হাত ওঠানোর চেষ্টা করে অপর হাত বাড়িয়েও হৈমির হাত ধরে একটানে ছাদের এপাশে আনলো। অর্ধেক শাড়ি রেলিংয়ের ওপারই রয়ে গেল। থরথর করে কাঁপতে কাঁপতে রেলিংয়ে হেলান দিয়ে বসলো হৈমি। মাথা তার নিচের দিকে, তার অর্ধেক শরীর উন্মুক্ত। একজন প্রাপ্তবয়স্ক যুবক পুরুষের পুরুষালী চিত্ত চঞ্চল করার জন্য একটি অর্ধনগ্ন বৃষ্টিস্নাত কিশোরী শরীরই যথেষ্ট। রুদ্ররও ব্যতিক্রম হয়নি। হৈমি সূচনার শাড়ি পরেছে, তাই ব্লাস্টও সূচনার মাপের। ফলশ্রুতিতে হৈমির শরীরে তা বেশ ঢোলাঢালা হয়েছিল। শাড়ির আড়ালে সেটুকু বোঝা না গেল, শাড়িবিহীন স্পষ্ট হয়ে উঠল। ব্লাউজের ফাঁক ফোকর দিয়ে বক্ষবন্ধনীতে দৃষ্টি পড়তে দম আটকে এলো। হন্তদন্ত করে শাড়ির আঁচল টেনে আনলো রুদ্র। চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে হৈমির উদর থেকে বুক অবধি পেঁচিয়ে দিয়ে বিড়বিড় করে বকতে বকতে ছাদ থেকে নিচে নেমে গেল। এরপর খুব বেশি সময় অতিবাহিত হলো না। ছাতা মাথায় সূচনা এলো ছাদে। ভয় কাতুরে কণ্ঠে ছুটে এসে হৈমির কাঁধ স্পর্শ করল সে। বলল, হৈমি, এই হৈমি, কি হয়েছে তোমার? হৈমির থেকে সাড়া পেল না। মেয়েটা সাড়া দেওয়ার অবস্থাতে নেই। সে শুধু আলগোছে নিজের দেহটা ছেড়ে দিল। সূচনা ভয়ে শিউরে উঠে একবার চিৎকার করল, হৈমি। বেডে নিশ্চল দেহে ঘুমিয়ে আছে হৈমি। পাশে থার্মোমিটার হাতে বসে মাহের। মা হামিদা রুমে ঢুকতে ঢুকতে বিচলিত কণ্ঠে বলল, বাবু কত জ্বর? 104 ডিগ্রি। মুখে আঁচল চেপে কাঁদতে কাঁদতে বেডে এসে বসলো হামিদা। হৈমির গালে আলতো ছুঁয়ে বলল, বাবু দেখতো এটা কিসের দাগ? চিন্তান্বিত হয়ে হৈমির লালচে গালের দিকে তাকিয়ে রইল মাহের। গম্ভীর কণ্ঠে বলল, জ্ঞান ফিরুক, ওর মুখ থেকেই শুনবো। এঙ্গেজমেন্টটা পিছিয়ে দে বাবু, আমার খুব খটকা লাগছে। এবার আমি চিন্তা ভাবনা করতে চাই। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল মাহের। বলল, আগেই পিছিয়ে দেওয়া ঠিক হবে না আম্মু। হৈমি সুস্থ হয়ে উঠুক। রুম ছেড়ে বেরিয়ে গেল মাহের। ইতিমধ্যে সূচনার অসংখ্য মেসেজ এসে ভিড় জমিয়েছে। প্রতিটা মেসেজই বুঝিয়ে দিচ্ছে হৈমির জন্য তার উদ্বিগ্নতার মাত্রা। গভীর শ্বাস ফেলল সে। নিজের রুমে গিয়ে কল করলো সূচনার নাম্বারে। সঙ্গে সঙ্গে রিসিভ হলো। ওপাশ থেকে প্রচণ্ড উৎকণ্ঠিত গলার স্বর ভেসে এলো, হৈমি কেমন আছে? ওর জ্বর কমেছে? আন্টি কি খুব টেনশন করছেন? আসলে আমি বুঝতে পারিনি ও কখন ছাদে গেল। আপনি শান্ত হন সূচনা। মায়ের শীতল কণ্ঠস্বর শুনতে চুপ করল সূচনা। শান্ত গলায় বলল, আম সরি, আমি খুব অন্যায় করেছি। আমি ওর দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। আলতো হেসে মাহের বলল, আপনি ভীষণ বোকা সূচনা। এমন বোকামি করবেন না। আপনি কোনো অন্যায় করেননি। আমার বোনটাকে আমি জানি। আই বিলিভ দ্যাট ওর ভুলের শাস্তি ও পেয়েছে। শঙ্কিত কণ্ঠে সূচনা বলল, মানে? অসময়ের বৃষ্টিতে ভেজা তো সঠিক কাজ নয়, তাই না? আমি কি আসবো ওকে দেখতে? অনুমতি দিলে তো তখনই নিয়ে আসতাম, যখন আসার জেদ করছিলেন। আমি চাই আপনি একদম বধূ বেশে আমার বাড়িতে পা রাখুন। অস্বস্তি ভরা কণ্ঠে সূচনা বলল, রাখছি।
সূচনা রাখছি বলল, ফোন কাটলো মাহের। আনমনেই ভাবল, আপনি লজ্জা পেয়েছেন সূচনা, কিন্তু আমি আপনাকে লজ্জা দেইনি। যা আমি দেইনি, আপন মনেই তা পেয়ে আপনি লজ্জা পাচ্ছেন। এর অর্থ দাঁড়ায় আপনি সত্যি ভীষণ বোকা। মাহেরের তীক্ষ্ণ বুদ্ধি অনেক কিছুই টের পেল। তাই পরের দিন ভোরবেলা 2 কাপ কফি বানিয়ে বোনের ঘরে পা বাড়ালো। বেডের পাশে বসে দীর্ঘ সময় ডাকার পর মাথা ধরে উঠে বসলো হৈমি। মাহের মৃদু হেসে বলল, ডিয়ার সিস্টার, জ্বর কমে গেছে? জড়ানো কণ্ঠে হৈমি বলল, ফ্রেশ হয়ে আসছি। 2 মিনিটে ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বেডে এসে বসলো হৈমি। কফির মগে চুমুক দিতে দিতে বোনের মুখশ্রীতে সূক্ষ্ম দৃষ্টি বোলালো মাহের। হৈমি কফির মগ হাতে নিয়ে ভীষণ সিরিয়াস হয়ে বসলো। মাহের বলল, সত্যি ঘটনাটা খুলে বলো। কাল কি হয়েছিল তোমার? কাকে ভয় পেয়েছ? বার কয়েক ঢোক গিলল হৈমি। বলল, ভাবি খুব ভালো ভাইয়া, ভাবির কোনো দোষ নেই। দোষটা কার? কার আবার? ওই যে জঙ্গলের রাজা গোমরা মুখ রোবট মার্কা বেআইটার। ফালতু বকছ, সিরিয়াসভাবে বলো, ও তোমার গায়ে হাত তুলেছে? হৈমি সবটা খুলে বলল মাহেরকে। সবটা শুনে হৈমির প্রতি স্বাভাবিক রাগ হলো। রুদ্রের প্রতি তীব্র ক্ষোভের সৃষ্টি হলো। কোনো ক্রমে নিজেকে সংযত করে বলল, মুখ খুব বেশি চালাও তুমি হৈমি। সরি। এই সরির কোনো মূল্য আছে? তুমি প্লিজ রাগ করো না। রাগ হচ্ছে। হৈমি ভীত কণ্ঠে বলল, আম্মু এঙ্গেজমেন্ট পেছাতে বলছে কেন? জানি না। তুমি পিছিও না। সূচনা ভাবিকে আমার ভাবি বানাবো। রুদ্রের কারণে বিয়েটা ভেঙে দিলে আর সবার সাথে আমার কোনো পার্থক্য থাকবে না। ওর বাবা মা ভাইয়ের অপরাধের শাস্তি আমি ওকে দেব না। গতকালকের ঘটনা তুমি আম্মুর থেকে চেপে যাবে। যদি জিজ্ঞেস করে কি বলবো? তোমার মতো মেয়েকে সেটা আমার শিখিয়ে দিতে হবে? সেই দিন কি সত্যি আজ এলো? আচ্ছা, আম্মুকে আমি জাস্ট গোল খাইয়ে দেব। মাহের কফির মগে শেষ চুমুক দিয়ে গম্ভীর স্বরে বলল, হৈমি, তুমি আমার বোন। চমকে উঠল হৈমি। ব্রুকুসকে বলল, হ্যাঁ বোনই তো। এমনভাবে বলছো যেন এটা আজ তুমি জেনে আমাকে জানাচ্ছ। বলেই খিলখিল করে হাসতে লাগলো হৈমি। মাহের মৃদু ধমক দিয়ে বলল, স্টুপিডের মতো হাসবে না। আমার বোন হয়ে তুমি গতকাল যেভাবে অপমানিত হয়েছ, ভাবতেই আমার রক্ত ছলকে উঠছে। আমি এই প্রতিশোধ নেব ভাইয়া। কিভাবে নেবে? এখনো পরিকল্পনা করিনি। শাট আপ। হৈমি আহ্লাদ করে বলল, বকছো কেন? ক্রুদ্ধ কণ্ঠে মাহের বলল, তোমার প্রতিশোধ মানেই তো স্টুপিডের মতো কাণ্ড। শোনো হৈমি, অন্যায় তুমিও করেছো ঠিক, কিন্তু রুদ্র যা করেছে তাকে অপমান বলে, অসভ্যপনাও বলে। এর জবাব ওকে আমি দেব, তোমাকে দিয়ে। পিট করে তাকিয়ে হৈমি বলল, কিভাবে? আমি যা বলবো তাই শুনতে হবে তোমায়। মন খারাপ হলো হৈমির। মুখ ভার করে বলল, আমি জানি এখন তুমি চুপ করে থাকতে বলবে, কিন্তু আমি তো চুপ থাকতে পারি না। আমার দম বন্ধ লাগে। নীরবতার চেয়ে বড় জবাব যেমন হয় না, তেমনি বড় অপমানও নেই। আমি তোমাকে তোমার স্বভাবের বিরুদ্ধে যেতে বলছি না। আমি তোমাকে বলছি প্রতিশোধ নিতে। তুমি শুধু এক জায়গায় মুখ বন্ধ রেখে প্রতিশোধ নিতে পারো। উৎসুক হয়ে তাকিয়ে হৈমি বলল, তাই? হ্যাঁ, আজকের পর থেকে রুদ্র নামে তুমি কাউকে চেনো না। আমি কি বলছি বুঝতে পেরেছ? মাহেরের চোখে চোখ রেখে মাথা নাড়ালো হৈমি। দৃঢ় স্বরে বলল, খুব বুঝেছি। এঙ্গেজমেন্টের 7 দিন পর বিয়ের আয়োজন করা হলো। শেখ বাড়িতে বহু বছর পর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের উপস্থিতিতে চমকপ্রদ এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পুরো বংশের একমাত্র মেয়ে সূচনা, ভীষণ আদরের। মেয়ের বিয়ে উপলক্ষে 1 মাসের জন্য দেশে এসেছেন রিদওয়ান শেখ, চাচাতো ভাই রাদিফের পরিবার, ছোট চাচা রিজওয়ানের পরিবার,
সকলেই উপস্থিত এই বিয়েতে। বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো। বিদায়ের পূর্বে নব দম্পতিকে মেয়ের বাড়ির সকল আত্মীয় স্বজনদের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। এই ফাঁকে বান্ধবীদের নিয়ে বেয়াইদের সঙ্গে ছাদে গেল হৈমি। সকলে মিলে বেশ কিছু ফটোশ্যুট করলো। সময়টা সন্ধ্যার আগ মুহূর্ত। ভাই ভাবিকে রেখে ছাদে আসতে ইচ্ছে করছিল না হৈমির। আসতে বাধ্য হলো রুদ্র তীক্ষ্ণ দৃষ্টিজোড়া দেখে। এই দৃষ্টিজোড়া আজ নতুন নয়, পুরনো। ঠিক যেদিন থেকে হৈমি তাকে ইগনোর করছে, সেদিন থেকেই রুদ্রর এমন দৃষ্টির শিকার হচ্ছে। প্রথমে ভরকে গেল, পরে আড়ালে গিয়ে খুশিতে নাচানাচি করেছে। মুখ সে বন্ধ রাখতে পারেনি, কথা না বলে টিকতে পারেনি এক মিনিটও। তবে সে কথাগুলো বলেছে সাদমানের সঙ্গে, সোহান, রোশানের সঙ্গে। 3 কাজিনের সঙ্গে হৈমির গদগদ ভাবটা যেন সহ্য হচ্ছিল না রুদ্রর। গা জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল। টের পেয়ে ওদের সঙ্গে মেলামেশা বাড়িয়ে দিয়েছে হৈমি। ভাইয়ের উপদেশে সত্যি সত্যি সেদিনের পর থেকে রুদ্রর সঙ্গে কথা তো দূরে থাক, স্বেচ্ছায় সামনেও যায়নি। আশপাশে থাকলেও এড়িয়ে গেছে। কখনো সামনে পড়লে তাকে দেখিয়ে অন্যদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে। রাদিফের ছোট ভাই সাদমান, রিজওয়ানের 2 ছেলে সোহান এবং রোশানের সঙ্গে হৈমির পরিচয় হয়েছে এঙ্গেজমেন্টের দিনই। সাদমান সিনিয়র হলেও সোহান, রোশান হৈমির জুনিয়র। এই জুনিয়র 2 বেয়াইয়ের সঙ্গে হৈমির মাখামাখি বাড়াবাড়ি রকমের। সোহান পরে ক্লাস 9-এ, রোশান 6-এ। এদের একজনকে শো বেয়াই, আরেকজনকে রো বেয়াই সম্বোধন করে হৈমি। হৈমির অহেতুক বকবক এরা দারুণ আগ্রহী হয়ে শোনে, যা দেখে এদের প্রতি হৈমির টান একটু বেশি। সাদমানের সঙ্গে কম জমে ওঠেনি। ফটোশ্যুটের মাঝে হঠাৎ সাদমানের ফোনে রুদ্রর কল এলো। সাদমান কথা শেষ করে রোশানকে নিচে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর রোশান জুস খেতে খেতে ছাদে এলো। মাগরিবের আজান দিচ্ছে বলে হৈমি সকলকে বলল, গাইস, এবার আমাদের নিচে যেতে হবে। আর বেয়াইরা বাকি আড্ডা আমাদের বাসায় হবে। রাতে দারুণ কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য। হৈমির কথা শেষ হতেই প্রচণ্ড তাড়া নিয়ে রোশান বলল, বেয়ান আপু, নিচে যাওয়ার আগে আমি সবাইকে ডান্স করে দেখাতে চাই। হৈমির বান্ধবী নয়ন হো হো করে হেসে উঠল, বলল, তাই নাকি? তো দেখান আপনার ডান্স, বাচ্চা বেয়াই। সকালে হৈ হৈ করে উঠল। রোশানও হেলিয়ে দুলিয়ে ডান্স করতে শুরু করলো। হৈমি ভিডিও করার জন্য উদ্যত হতেই হঠাৎ রোশান তার সামনে এসে কোমর দোলাতে লাগলো। হাসতে হাসতে এক একজনের পেটে খিল ধরে যাচ্ছে। সকলের হাসির তালে রোশান লাফাতে শুরু করলো। লাফাতে লাফাতে হাতে থাকা গ্লাসের সম্পূর্ণ জুস ঢেলে দিল হৈমির গায়ের ওপর। ফলশ্রুতিতে তার সাদা রঙের লেহেঙ্গাটা ভিজে বিশ্রী দেখালো। আতকে উঠে চিল্লিয়ে উঠল হৈমি। আতকে উঠল রোশান নিজেও। নাচ থামিয়ে মুখে হাত দিয়ে বলল, ইস, ড্রেস নষ্ট করে দিলাম তো। নাক ফুলিয়ে রোশানের কান মলে দিল হৈমি। গটগটিয়ে বলল, ইচ্ছে করে করেছো তুমি, আমি সব বুঝতে পেরেছি। এসব কে শিখিয়েছে তোমায়? ওই গুন্ডাটা নিশ্চয়ই। সাদমান হাসতে হাসতে বলল, যত দোষ এখন আমার ভাইয়ের। সে এসবের আগেও নেই, পরেও নেই, তবুও তাকে টানছ কেন? কাহিনী কি? সোহান বলল, রোশান ইচ্ছে করে করলেও মন্দ করেনি। বেয়ানের সঙ্গে একটু আধটু হয়েই থাকে। বেয়াইদের কথা শুনে হৈমি সহ হৈমির বান্ধবীরা মিলে ঝগড়া বাঁধিয়ে দিল। নিচে যাওয়ার আগে নয়ন সাদমানকে শাসিয়ে গেল, এর প্রতিশোধ আমরা নিয়েই ছাড়ব। নিচে যাওয়ার পর হৈমির অবস্থা দেখে সাদমানের মা জেরিন তাকে সূচনার রুমে গিয়ে পোশাক পাল্টে নিতে বলল। নাক ফুলিয়ে হৈমি বলল, আমি তো আর কোনো ড্রেস আনিনি চাচি। সূচনার কাবার থেকে একটা শাড়ি পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। আহারে, মন খারাপ করছো কেন?
তুমি যাও, আমি কাউকে পাঠাচ্ছি। কাউকে না পেলে আমিই যাব। হৈমি যখন সূচনার রুমে গেল, আড়াল থেকে রুদ্র বেরিয়ে এলো। রোশান তাকে চোখ টিপ দিতে রুদ্র বাঁকা হেসে পা বাড়ালো সূচনার রুমের দিকে। হৈমির বান্ধবীদের অনেকেই বিয়ে বাড়ি থেকে নিজেদের বাড়ি চলে গেল। থেকে গেল নয়নের সঙ্গে গুটি কয়েক বান্ধবী। জেরিন সূচনার এক বান্ধবীকে বলল সূচনার ননদকে শাড়ি পরিয়ে দিতে। সে সূচনার রুমেই আছে। সূচনার বান্ধবী কথা মতো সূচনার রুমের সামনে পর্যন্ত যেতে হঠাৎ রুদ্র তার সামনে দাঁড়ালো। হকচকিয়ে গিয়ে ঢোক গিলল সে। রুদ্র বাঁকা হেসে বলল, মিম, তোমার নাম তাই না? কাপা কাপা কণ্ঠে মিম বলল, জি ভাইয়া। গুড, এখানে ঠিক এভাবেই দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ না আমি বের হব ঠিক ততক্ষণ, কেমন? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে মিমের। দম আটকে সে মাথা নাড়ালে রুদ্র বলল, কেউ এলে বলবে ভেতরে প্রবেশ নিষেধ। ভেতরে গিয়ে দরজা আটকে দিল রুদ্র। ভয়ে থরথর করে হাত পা কাঁপতে শুরু করলো মিমের। তার মনে কি চলছে বোঝা গেল না, শুধু মনের আতঙ্কিত ভাব চোখ মুখে স্পষ্ট হয়ে উঠল। বিড়বিড় করে বলল, নারী বিদ্বেষী রুদ্র ভাই আমার সঙ্গে কথা বলল। হায় আল্লাহ, রুদ্র ভাই আমার সঙ্গে কথা বলেছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের মেদহীন পেটটা পিটপিট করে দেখছে হৈমি। মেরুন রঙের ব্লাউজ, পেটিকোট পরার ফলে তার শুভ্র দেহখানির উজ্জ্বলতা দ্বিগুণ বেড়ে গেছে। নিজেকে আপাদমস্তক কিছুক্ষণ দেখে নিয়ে ভাবল, বিছানায় রাখা শাড়ির ভাঁজটা খোলা যাক, সে পর্যন্ত কেউ নিশ্চয়ই আসবে। ভেবে নিয়ে যখন বিছানার দিকে ঝুঁকল, তখন সুইচ টেপার শব্দ শুনল। সঙ্গে সঙ্গে পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল। সে ভয় পেয়ে চিৎকার দিল, কে কে? মুহূর্তে বলিষ্ঠ একটি হাত তার মুখ চেপে ধরল। আতঙ্কিত হয়ে ধস্তাধস্তি শুরু করলো হৈমি। মুখে চেপে রাখা হাতটি অল্প আলগা হতে সজোরে কামড় দিল। সঙ্গে সঙ্গে হাতটা মুখ থেকে সরে গেল। রাশভারী এক কণ্ঠস্বর শুনতেই সর্বাঙ্গে শিউরে উঠল হৈমির। মিস হৈমি, আপনার গুন্ডা ক্রাশ গুন্ডামি করতে হাজির। এটুকু বলে পেছন থেকে এক হাত দিয়ে পুনরায় শক্ত হাতে হৈমির মুখ চেপে ধরল। আরেক হাতে হৈমির পেট পেঁচিয়ে ধরে উত্তপ্ত নিঃশ্বাস ছেড়ে হৈমির কোমল স্কন্ধে কামড় বসালো। শরীর শিউরে ওঠে, হৃদস্পন্দন প্রায় বন্ধ হওয়ার উপক্রম। মুখ দিয়ে বের হলো অস্পষ্ট আওয়াজ। সে আওয়াজ শুনে রুদ্র মুখ তুলে ওর কানের কাছে ঠোঁট ছুঁয়ে বলল, এভাবে কামড়াতে হয়, যা হৃদয় কাঁপিয়ে তোলে। থরথর করে কাঁপতে থাকা হৈমিকে নিজের দিকে ফেরালো। রুদ্রর এক ঝাঁক উত্তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়ল হৈমির মুখশ্রীতে। চোখ জোড়া শক্ত করে বুঝে প্রাণপণে ছোটার চেষ্টা করলো হৈমি, কিন্তু পারল না। রুদ্র তাকে শূন্যে তুলে সুইচ বোর্ডের কাছে গিয়ে সুইচ অন করলো। চোখ খুলে ভয়ার্ত চোখে রুদ্র দুর্বুদ্ধ চেহারাটা দেখে নিল হৈমি। বাঁকা হেসে হৈমির ঠোঁট জোড়া থেকে হাত সরালো রুদ্র। বড় বড় করে শ্বাস নিয়ে চেঁচামেচি শুরু করলো হৈমি। রুদ্রর মাথায় বুকে এলোপাথারি কিল ঘুষি দিতে লাগলো। রুদ্র মাথা নিচু করে এক হাতে কৌশলে মোবাইল ফোন বের করে ক্যামেরায় গিয়ে ভিডিও অন করে ফোনটা এমন জায়গায় রাখলো যেখান থেকে তাদের স্পষ্ট দেখা যাবে। চোখ বন্ধ করে চিৎকার চেঁচামেচি হাত পা ছড়াছড়ি করতে করতে ভয়ানক এই কাণ্ডটা দেখতেই পেল না হৈমি। হঠাৎ করেই তাকে বিছানায় ছুঁড়ে ফেলা হলো। লজ্জায় ভয়ে কুঁকড়ে গেল, চিৎকার থামালো না। রুদ্র চোখ রাঙিয়ে তার দিকে এগুতে এগুতে বলল, স্বেচ্ছায় আমার ভিতর উদ্দাম সৃষ্টি করে আমাকে ইগনোর। বলতে বলতে হৈমির খুব কাছে চলে গেল সে। হৈমি পিছিয়ে যেতে উদ্যত হতে ওর পিঠ আঁকড়ে ধরে কাছে টেনে আনলো। চিৎকার চেঁচামেচি থামাতে আচমকাই ওর ঠোঁট জোড়া নিজ ঠোঁট দ্বারা আবদ্ধ করে নিল। দু চোখে অশ্রু ছেড়ে হৈমি যখন নড়চড় থামিয়ে দিল, তখন রুদ্র নিজেও থেমে গেল। ইতিমধ্যেই ঠিক কোন মাত্রায় অসংলগ্নতা করেছে সে হাড়ে হাড়ে টেরও পেল।
তবুও বিন্দু আফসোস রাখল না মনে। নিশ্চল হৈমিকে বুকের মধ্যেখানে অতি সন্তর্পণে চেপে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, হয় মরেছ নয় মেরেছ, এবার শুধু ভুগবে। আকস্মাৎ রুদ্রের গলা টিপে ধরল হৈমি। ক্রোধে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এটা কি করলেন আপনি? আপনাকে আমি পুলিশে দেব, আপনি খুব জঘন্য একটা মানুষ। চল শক্ত করে হৈমির দুহাত চেপে ধরল রুদ্র। মস্তিষ্ক বলল, আরও কিছু হওয়া উচিত, নয়তো প্ল্যান সাকসেসফুল হবে না। মস্তিষ্কে কথাগুলো চলতে জ্বরের গতিতে হৈমিকে বিছানায় ফেলে নিজের অর্ধেক শরীরটা ওর ওপর ছেড়ে দিল। দানবের মতো শরীরটা নিজের ক্ষুদ্র শরীরে ঝাঁপিয়ে পড়তে দম বন্ধ হয়ে এলো। চোখ বড় বড় করে কেঁদে উঠল হৈমি। বলল, ও মা গো, মরে গেলাম। রুদ্র বাঁকা হাসল। হৈমির ছটফটে হাত দুটো নিজের শক্ত হাত দ্বারা বেঁধে নিয়ে অত্যন্ত নিবিড়ভাবে কোমল গ্রীবাদেশে ঠোঁটের বিচরণ চালালো। পরাস্ত হৈমি ছটফট করতে করতে চাপা কান্নায় ভেঙে পড়ল। কি হচ্ছে এসব তার সাথে? কে বাঁচাবে তাকে? বারবার আল্লাহকে স্মরণ করতে লাগলো। মনে পড়ল সমাজে ধর্ষিত হওয়া নারীদের শেষ পরিণতি। তার জন্য কি এমন কিছু অপেক্ষা করছে? দরজায় ঠক ঠক শব্দ হতেই রুদ্র থেমে গেল। দরজার বাইরে থেকে নয়ন বলল, হৈমি, মিমাপু তোকে শাড়ি পরাবে বলে দাঁড়িয়ে আছে, তুই দরজা খুলছিস না কেন? হৈমি লাফ দিয়ে ওঠার চেষ্টা করে যেই চিৎকার দেবে অমনি রুদ্র তার মুখ চেপে ধরল। শাসিয়ে বলল, শব্দ করবে না একদম, চুপ। ডুকরে উঠল হৈমি। রুদ্র দৃঢ় চোখে চেয়ে শান্ত গলায় বলল, আজকের পর সাদমানের সঙ্গে কথা বলবে না। সোহান, রোশানের সঙ্গেও কম কথা বলবে। ভেবো না এখান থেকে মুক্তি পেলেই তুমি মুক্ত। আমি বড্ড অসংযত, বড্ড বেশি বেসামাল আমি। আমাকে নিয়ন্ত্রণ করার সাধ্য তোমার নেই, কারোরই নেই। মরেছ নিজের দোষে, মাথায় রেখো। রুদ্র উঠে দাঁড়ালো। হৈমি জড়সড় হয়ে বসে রইল কিছুক্ষণ। তার চোখ বেয়ে অশ্রু ঝরছে, শরীর কাঁপছে মৃদু মৃদু। বড় বড় করে শ্বাস নিল রুদ্র। ধীর পায়ে হেঁটে গিয়ে মোবাইল নিয়ে এতক্ষণের হওয়া ভিডিওটা সেভ করলো। এরপর আবার চলে এলো হৈমির কাছে। তার পাশে বসে হাত বাড়িয়ে কাছে টেনে নিল। রাশভারী স্বরে বলল, আমি মানুষটা ভীষণ উদ্যত, কিন্তু কিছু করার নেই। আমাকে উপেক্ষা করা একদম উচিত হয়নি। এর চেয়েও বেশি উচিত হয়নি আমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সঙ্গে মেলামেশা। এসব আমি একদম পছন্দ করি না। আর হ্যাঁ, এরপর যত মেলামেশা আমার সঙ্গে করবে, 1 মাস সময় দিলাম, নিজেকে প্রস্তুত রেখো। অন্তর্মুখী চরিত্রের রুদ্র নিজের অনুভূতিগুলোকে বুঝতে না পেরে উল্টাপাল্টা আচরণ দেখিয়ে হৈমির মনে তাকে নিয়ে খুবই বীভৎস এক ধারণার জন্ম দিল। অবুঝ হৈমি অন্তর্মুখী রুদ্রর মনকে বুঝতে পারল না, বোঝার কথাও নয়। যেখানে একরোখা জেদি তেজি রুদ্র নিজেই নিজের অনুভূতি বুঝতে না পেরে এক নারীর প্রতি জন্মানো প্রথম এবং গভীর অনুভূতির অসৎ আচরণ করল, সেখানে অন্য একটি মানুষ হৈমি কি করে বুঝবে? সূচনা মাহেরের বাসরঘর বান্ধবীদের সহায়তায় নিজ হাতে সাজিয়েছে হৈমি। কথা ছিল বরকে বাসরঘরে ঢুকতে হলে আগে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। প্রস্তুত ছিল মাহের, প্রস্তুত ছিল সকলে, কিন্তু হৈমি বাসরঘরের ধারে কাছেও এলো না। নয়নকে দিয়ে খবর পাঠালো তার শরীর ভালো নেই, প্রচণ্ড মাথা ব্যথা, তাই স্লিপিং পিল খেয়ে ঘুমিয়ে পড়েছে। সবাই নতুন বউ নিয়ে এতই ব্যস্ত ছিল যে হৈমির কাছে কেউ যাওয়ার সুযোগ পেল না। নতুন পরিবেশে এসে সূচনার খুবই হাসফাস লাগছিল। সারাদিনের ধকল শেষে তাকে মাহেরের ঘরে দেয়া হলো। গোলাপ এবং বেলি ফুলের করা গ্রানে মাথা ধরে গেল কেমন। বুকের ভিতর অদ্ভুত এক শূন্যতা অনুভব করলো। অচেনা বাড়ি, অচেনা ঘরের এই চমকপ্রদ আয়োজনটি নিয়েই একদিন সে স্বপ্ন দেখেছিল। একটি মিষ্টি স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিতকুটে অনুভূতির স্পর্শ এমন ধারালো হতে পারে জানা ছিল না তার। ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো সূচনা। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আকস্মাৎ দুহাতে মুখ চেপে ডুকরে উঠল।
রুমে ঢুকতে এই দৃশ্যের মুখোমুখি হলো মাহের। ক্ষণকাল থমকে দাঁড়িয়ে রইল সে। এরপর মৃদু কেশে নিজের উপস্থিতি বুঝিয়ে দিল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করে নিল সূচনা। কাপা হাতে হাতের চুড়ি, কানের দুল খুলে ড্রেসিং টেবিলে রাখল। মাহের আগেই বরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে টি শার্টের সঙ্গে ট্রাউজার পরেছে। আয়নাতে এক নজর দেখে নিল সূচনা। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কাভারের পাল্লা খুলে লাল এবং বাসন্তী রঙের মিশ্রণে একটি শাড়ি বের করলো মাহের। সাধারণত বাঙালিরা গায়ে হলুদে যে শাড়িগুলো পরে ঠিক সে ধরনের শাড়ি। শাড়িটি নিয়ে সূচনার পেছনে গিয়ে দাঁড়ালো সে। সূচনা তখন গলায় পরিহিত সীতাহার খোলার চেষ্টা করছে। মাহের সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে গভীর মনোযোগ দিয়ে তার চেষ্টাটুকু দেখল। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে হাতের শাড়িটি সূচনার সামনে ধরে বলল, ম্যাডাম এটা ধরুন, আমি হেল্প করছি। সূচনা বাঁ দিকে কিঞ্চিত সরে গেল। আমতা আমতা করে বলল, আমি পারবো, আমি পারবো। মাহের শাড়ি ধরতে ইশারা করলো, বলল, আমার কাজিন বড় আপু এটা পরতে বলেছে, আপত্তি না থাকলে এটা পরবেন। চট করে শাড়িটা নিয়ে সূচনা বলল, আচ্ছা পরবো। মৃদু হেসে মাহের বলল, এবার ঘুরে দাঁড়ান, আমি হেল্প করছি। না না, লাগবে না। অদ্ভুত করে হাসলো মাহের। মাথা চুলকে বলল, ওকে তাহলে নিজে আর একটু ট্রাই করুন। গা থেকে সকল জুয়েলারি, শাড়ির পিন খুলতে খুলতে রাত 2টো বাজিয়ে ফেলল সূচনা। এরপর শাড়ি নিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে বের হলো। মাহের মোবাইল ঘাটাঘাটি করছিল। সূচনা বের হতেই মুচকি হেসে বলল, হলো? কিছুটা লজ্জা পেল সূচনা। ধীর পায়ে এগিয়ে এসে বোকার মতো প্রশ্ন করল, আপনি এখনো জেগে আছেন? আমার ঘুমিয়ে পড়ার অপেক্ষাতে ছিলেন বুঝি? আপনি তো বেশ চালাক, কিন্তু আমি তো আজ ঘুমাবো না। চমকে তাকালো সূচনা। মাহের স্বভাব সুলভ মুচকি হেসে বলল, ভয় নেই, অনুমতি ব্যতীত আপনাকে স্পর্শ করব না। সূচনা মাথা নিচু করে ফেলল। অদ্ভুতভাবেই নিজেকে ভীষণ অপরাধী লাগলো তার। মাহের সেদিকে ভ্রুক্ষেপ না করে পকেট থেকে একটি হলুদ গোলাপ বের করে বিছানায় রাখল। বলল, এটা আপনার জন্য। হাত বাড়ালো সূচনা, বলল, হাতে দিতে মানা করিনি তো? অনুমতিও দেননি। আচ্ছা দিলাম। মাহের ফুলটা সূচনার হাতে দিয়ে বলল, স্বামী হিসেবে নয়, বন্ধু হিসেবে গ্রহণ করুন। মাথা নিচু করে সূচনা বলল, করলাম। পাশে বসতে আপত্তি আছে? না। সূচকে দ্রুত মাথা নাড়ালো সূচনা। মাহের শান্ত কণ্ঠে বলল, তাহলে দাঁড়িয়ে কেন, বসুন। বাধ্য মেয়ের মতো মাহেরের পাশে বসলো সে। মাহের তার দিকে ঘুরে বসে জিজ্ঞেস করল, আজ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি রাত। শুনেছি এই রাতে প্রতিটি স্বামী তার বউকে কিছু চাইতে বলে, আর বউ যা চায় স্বামী তাকে তাই দেয়। আমি আপনার স্বামী, আমারও জিজ্ঞেস করা উচিত আপনার কি চাই। আপনার ইচ্ছে না হলে জিজ্ঞেস করবেন না। ভীষণ ইচ্ছে হচ্ছে, তবে শুধু আজকের জন্যে নয়, সারা জীবনের জন্য। থমথমে কণ্ঠে সূচনা বলল, কি? এমন একটি জিনিস চান যা সারা জীবন দিতে পারবো আপনাকে। মাহেরের থেকে সারা জীবনের জন্য চাওয়ার মতো কিছুই খুঁজে পেল না সূচনা। অথচ কত কিছু চাইতে পারত। প্রতিটি মেয়েই হয়তো এ সময় স্বামীর থেকে ভালোবাসা চেয়ে নিত, কিন্তু সূচনার যে ভালোবাসার প্রতি তিক্ততা রয়েছে, একজনকে ভালোবেসে প্রতারণার শিকার হয়ে আরেকজনের কাছে ভালোবাসা চাওয়া ভীষণ কঠিন, যন্ত্রণাদায়ক। মাহের বলল, লম্বা লিস্ট হচ্ছে নাকি? তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। ভাবুন ভাবুন, সময় গেলে কিন্তু সাধন হবে না। দীর্ঘক্ষণ ভাবার পর মাহেরের দিকে তাকালো সে। মাহের তার দিকে উৎসুক নয়নে তাকিয়ে চাপা নিঃশ্বাস ছেড়ে সূচনা বলল, আপনার থেকে একটু ভরসা, একটু বিশ্বাস আর বন্ধুত্ব, এর বেশি চাওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছি না। মাহেরের মৃদু হাসিটা বিস্তৃত হলো। সূচনা বলল, আপনার কিছু চাওয়ার আছে? আপনি বোকা, তাই সব একটু একটু চেয়েছেন। আমি ভাই অত বোকা নই।
আমার সব বেশি বেশি চাই। আর শেষ চাওয়াটা হচ্ছে এই বিছানার অর্ধেক ভাগ। দেখতেই পাচ্ছেন রুমে ডিভান নেই, মেঝেতেও শুতে পারি না। মুখ ফিরিয়ে হাসি আটকে সূচনা জবাব দিল, ভাগ দেওয়া হলো। বাসর রাত্রি আর সবার মতো করে কাটল না সূচনার, তবুও যেন স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে থাকবে আজীবন। পাশাপাশি শুয়ে সারা রাত গল্প করলো দুজন, একে অপরের বিষয়ে জানতে পারলো অনেক কিছু। এর মধ্যে সূচনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করলো একটি বিষয়, তা হলো দীর্ঘ সময় দুজন পাশাপাশি থাকার পরও ভুলক্রমেও মাহের স্পর্শ করেনি তাকে। মাঝে এক হাত দূরত্ব অটুট রেখে কি সাবলীল ভঙ্গিমাতে শুয়েছিল মাহের, কি দারুণ অ্যাটিটিউড। ফজরের আজান দেওয়ার পর দুজন একসঙ্গে নামাজ পড়ে নিল। নামাজ শেষে মাহের সূচনাকে বলল, বন্ধু হিসেবে একটি হেল্প চাই। কি হেল্প? আপনি শাড়িটা চেঞ্জ করুন, যেটা পরেছেন এটা বালতিতে ভিজিয়ে রেখে দিন। সূচনা লজ্জিত হলো ভীষণ। মাহের কিছুটা জড়তা নিয়ে বলল, কাজিন ভাই বোন ভাবিরা প্রচণ্ড দুষ্ট, এসব নিয়ে তাদের কৌতূহলের শেষ নেই। আর মুরব্বীদেরও দেখা যাবে সকাল হলে এটা নিয়ে ছোটরা ট্রোল করবে, বড়রা সালিশ বসাবে। আমি চাচ্ছি না এই বিষয়টা নিয়ে কথা হোক। তাছাড়া মা এমনিতেই টেনশনে আছে, সে ধারণা করবে আমি অতীত আঁকড়ে ধরে আপনার প্রতি অবহেলা করেছি। বৌভাতের অনুষ্ঠান শেষ হলো। জ্বর ঠান্ডার অজুহাত দিয়ে হৈমি কারো সামনে এলো না। মাহের ভীষণ চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে কি হলো মেয়েটার? মেয়ের বাড়ির লোকজন বর বউকে ফিরাই নিয়ে যাবে, কত কি প্ল্যান ছিল হৈমির। অথচ গত রাত থেকে সব কিছুতে অনুপস্থিত সে। সূচনা বাবার বাড়ি যাওয়ার আগে হৈমির সঙ্গে দেখা করতে এলো, সঙ্গে মাহের। হৈমি কাঁথা গায়ে দিয়ে শুয়েছিল, ওদের দেখেও উঠল না। মাহের গায়ে হাত দিয়ে দেখল তেমন জ্বর নেই। সূচনা হৈমির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে ছাড়া কিন্তু যাব না আমি। মাহের অনেক বোঝালো, সন্দেহ করে অনেক কিছু জিজ্ঞেস করলো, উত্তর দিল না হৈমি। তার এক কথা, সে যাবে না। হৈমির এইরূপ আচরণ চাপা রইল না, একে একে সবার মাঝে ছড়িয়ে পড়ল। সূচনাও জেদ করে বসে রইল হৈমি না গেলে সে বাবার বাড়ি যাবে না। হৈমির মা হামিদা এসে মেয়েকে বকাঝকা করলেন, তবুও কাজ হলো না। মাহের মাকে শান্ত করে হৈমির রুম থেকে বের করে নিয়ে গেল। সূচনাকে ইশারা করে গেল আরেকটু বোঝাতে সে আসছে। সূচনার কাজিন সোহান, রোশান যখন শুনল হৈমি তাদের বাড়ি যাবে না বলে সূচনাও যাবে না, জেদ ধরেছে, তখন এই খবর বিদ্যুৎ গতিতে রুদ্রর কানে পৌঁছে দিল। ঠিক তার 10 মিনিট পরেই হৈমির ফোনে আননোন নাম্বার থেকে মেসেজ এলো, মিস বকবকানি, হোয়াটসঅ্যাপে গিয়ে আমার এবং আপনার দারুণ হটেড ভিডিওটি একবার দেখে আসুন, সব ঠিকঠাক আছে কিনা। সূচনা মুখ ভার করে বসেছিল। হৈমি হঠাৎ লাফ দিয়ে উঠে বসল। সূচনা চমকে গিয়ে বড় বড় করে তাকালো হৈমির দিকে। হৈমি ভয়ার্ত চোখ করে কাপা হাতে ফোনের সাউন্ড অফ করে হোয়াটসঅ্যাপে ঢুকলো। অচেনা নাম্বার থেকে পাঠানো ভিডিওটা দেখে যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মাথায় ভেঙে পড়ল আস্ত আকাশ। বার কয়েক ঢোক গিলে কাপা হাতে মেসেজ করলো, এসব কি? সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, সময় মাত্র 15 মিনিট, এর মধ্যে তৈরি হবে এবং ভদ্র মেয়ের মতো সূচনার সঙ্গে আমার বাড়িতে আসবে। কথা অনুযায়ী কাজ না হলে 1 ঘন্টার মধ্যে আমার বাড়িটা তোমার জন্য পার্মানেন্ট হয়ে যাবে। ওকে ডার্লিং, আই এম ওয়েটিং। রেডি হতে হতে 8 ঘন্টা লেগে গেল হৈমির। আজ সে সাজের বেলায় বেশ কৃপণতা করল। তার এরূপ আচরণ দেখে মা হামিদা নিজেই বিস্মিত হয়ে বললেন, কি রে, তোর হলো কি? মুখটা এমন ফ্যাকাশে লাগছে কেন? থতমত খেয়ে গেল হৈমি। সূচনা বলল, তুমি তো স্বাস্থ্যে ভীষণ ভালোবাসো হৈমি, তাহলে আজ কেন এমন করছো? সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? বার কয়েক ঢোক গিলে
আমতা আমতা করে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে গেল হৈমি। এতক্ষণ সাজের বেলায় কৃপণতা করল। মা ভাবির কথা শুনে ঠোঁট জোড়াতে গাঢ় করে লিপস্টিক লাগালো। এরপর তাদের সামনে এসে চোখ পিটপিট করে ব্যস্ত গলায় বলল, এই তো সেজেছি আম্মু, ভাবি কেমন লাগছে আমায়? আচ্ছা আম্মু, তুমি এমন কেন বলো তো? বেশি সাজগোজ করায় কম তো বকাঝকা করো না। বেশি কথা বললেও শাসন করে করে আমার ছোট্ট হৃদয়খানা অতিষ্ঠ করে ফেলো। আর আজ যখন কথা বলছি না, সাজছি না, এত সন্দেহ করছো, চোখ পাকাচ্ছ। আমি যাব কোথায় বলো তো? সূচনা তার কাঁধ চেপে ধরে বলল, আমাদের বাড়ি যাবে, চলো। চমকে উঠল হৈমি। নিঃশ্বাসে অস্থিরতা বেড়ে গেল তার। হামিদা মেয়ের মাথায় হাত রেখে বলল, তুই যেমন তেমনি থাক মা, শুধু ওভারে গিয়ে বুঝে শুনে কথা বলিস। সন্ধ্যার আগ মুহূর্তে নবদম্পতি পা রাখল শেখ বাড়িতে। কিছু নিয়ম রীতি পালন করে বাড়ির ভেতর প্রবেশ করানো হলো তাদের। ভাই ভাবির সঙ্গে শেখ বাড়ির ড্রয়িং রুমে পা রাখতে সোফার মাঝ বরাবর পরিচিত দুদর্শ বলিষ্ঠ দেহের পুরুষটিকে দেখে আত্মা শুকিয়ে গেল হৈমির। ঘন ঘন ঢোক গিলতে শুরু করলো সে। যতটা সম্ভব বাইয়ের গা ঘেঁষে থাকতে লাগলো। পায়ের ওপর পা তুলে বেশ আয়েস করে বসে আছে রুদ্র। তার পাশে গিয়ে বসলো মাহের। টুকটাক কথা বলল সে রুদ্রর সঙ্গে। হৈমি তখন ড্রয়িং রুমের এক পাশে দাঁড়ানো। সূচনা রান্নাঘরে গিয়ে দাদিন আর চাচিদের সঙ্গে কথা বলছে। সোহান রোশান হৈমিকে ইশারা করছে তাদের কাছে যাওয়ার জন্য। সে প্রচণ্ড দ্বিধা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর এলো সাদমান। সিঁড়ি দিয়ে নামতে নামতে সে বলল, আরে হৈমি যে, তোমাদের ওখানে যাওয়ার পর তো তোমার দেখাই মিলল না। ডেকে ডেকে নিয়ে গিয়ে কোথায় পালিয়েছিলাম? আজ রাতে কিন্তু আর পালানোর সুযোগ নেই। রোশান চিল্লিয়ে উঠল, বলল, ব্রো, আজ কিন্তু আমরা সবাই মিলে লুডো খেলবো। সোহান শার্টের কলার উঁচিয়ে বলল, কি আর খেলবি? হেরে যাওয়ার ভয়ে আগেই বেয়ানের গলা শুকিয়ে কাট। তীব্র অপমান বোধ করল হৈমি। আঙুল উঁচিয়ে বলল, এই হৈমিকে লুডো খেলা হারানো তো সোজা নয়। বোনের কথা শুনে আলতো হেসে রুদ্রর সঙ্গে কথায় মনোযোগ দিল মাহের। আকস্মাৎ সব ভয় জড়তা ত্যাগ করে নিজের স্বভাবে চলে গেল হৈমি। ছোটখাটো ঝগড়া লেগে গেল সবার সঙ্গে। মাহেরের জরুরি কল আসায় সে রুদ্রর পাশ থেকে উঠে বাইরে চলে গেল। তর্ক বিতর্কে মশগুল হৈমি টেরই পেল না রুদ্রর কঠোর দৃষ্টিজোড়া তার পানে স্থির। যখন টের পেল চুপসে গেল। জড়সড় হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ঘন ঘন ঢোক গিলে আর চোখে রুদ্রকে দেখতে দেখতে আমতা আমতা করে উত্তর দিল সকলকে। এমন সময় রুদ্রের দাদিন কাজের মেয়েকে দিয়ে হালকা নাস্তা পাঠালো সকলের জন্য। সোহান, রোশান, সাদমান তিন ভাই হুমড়ি খেয়ে পড়ল খাবারের দিকে। সূচনা পোশাক পরিবর্তন করার জন্য উপরে চলে গেল। হৈমি তার পেছন পেছন যেতে পা বাড়াতি তাকে উদ্দেশ্য করে দাদিন বলল, ও মেয়ে, তুমি এমন চুপচাপ কেন গো? এমনিতে তো মুখে খই ফোটে, নাকি আত্মীয়তা করানোর জন্য ওটা নাটক ছিল? চোখ দুটো বড় বড় করে স্থির হয়ে দাঁড়িয়ে গেল হৈমি। আর চোখে রুদ্রর দিকে তাকাতেই দেখতে পেল সাহেব বেশ আয়েস করে বসে ঠোঁটে তর্জনী ছুঁয়ে বদমাইশি হাসি হাসছে। নিমেষে চিৎকার করে মাথায় বেঁধে রাখা ঝাঁকড়ার চুলগুলো খামচে ধরতে ইচ্ছে করল হৈমির। মনের বিশাল কষ্টটুকু চেপে রেখে জোরপূর্বক ঠোঁটে হাসি টেনে বলল, কই, আসলে শরীরটা ভালো নেই দাদি। দাদিন সন্তুষ্ট হলো না। মুখে তীব্র অসন্তোষ ফুটিয়ে তুলে বলল, থাক, আর জোর করে হাসতে হবে না, নাস্তা করো। ঠোঁট উল্টে হৈমি ডাকলো, ও দাদিন। দাদিন চলে যেতে উদ্যত হয়েছিল। হৈমির কথায় ফিরে তাকাতেই হৈমি তরাক করে তার সামনে এসে টুপ করে গালে চুমু খেলো। বলল, রাগ করো না দাদিন, প্লিজ। আসলে কি হয়েছে বলো তো? আমার আশপাশে একটা লম্বা মোটাসোটা বড় সড়ো হাত, বড় বড় চোখ, বড় বড় দাঁতওয়ালা মৌমাছি ঘুরপাক খাচ্ছে। তুমি বলো, মৌমাছি আশপাশে থাকলে কি আমরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি? তার ওপর যদি একবার সে মৌমাছির কামড়ায় ঠাস করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেতে চমকে উঠল সকলে। সবচেয়ে বেশি চমকালো হৈমি, যার ফলে ভয়ে সিটিয়ে দাদিনের পেছনে গিয়ে দাঁড়ালো সে।
টি টেবিলের উপরে রাখা গ্লাসটা কিভাবে পড়লো বুঝতে পারল না কেউ, কিন্তু ওখানে রুদ্র বসেছিল, সে এখন নেই। দাদিন বিচলিত হয়ে চারপাশে তাকাতেই দেখতে পেল রুদ্র সিঁড়ি ডেঙিয়ে উপরে যাচ্ছে। বাকি তিন নাতির ঠোঁট অল্প ফাঁক, চোখ রুদ্র যাওয়ার পানে স্থির। ডিনার করার সময় সকলে একসাথে হওয়ার পর হঠাৎ দাদিন হৈমিকে জিজ্ঞেস করলো, তা হৈমি, তুমি যেন কিসের মৌমাছির কথা বলছিলে? বড় বড় দাঁত, হাত, কিসব যেন? মাহের চিন্তিত হয়ে বোনের দিকে তাকালো। রুদ্র ছোট তিন ভাই হো হো করে হাসতে লাগলো। মৌমাছির বড় বড় হাত, দাঁত। হাসতে হাসতে ডাইনিং টেবিল কাঁপিয়ে ফেললো ওরা। হৈমি কাঁচুমাচু হয়ে সম্মুখে গম্ভীর হয়ে বসে খাবার খাওয়া রুদ্রর দিকে এক পলক তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। দাদিন আবারও হৈমিকে প্রশ্ন করল। সূচনা তাকে থামিয়ে দিয়ে বলল, আহ দাদিন, হৈমি মজা করেছে তোমার সঙ্গে। সকলের খাওয়া শেষ, শুধু হৈমিরই বাকি। দাদিন বলল, এত সময় নিয়ে খাওয়া ঠিক না। তোমার মনে হয় খাওয়াতে মনোযোগ নাই। খাওয়ার সময় অমন উদাস ভাব ভালো লক্ষণ না, বুঝছ? এমন সময় হঠাৎ রুদ্র এসে চেয়ার টেনে বসলো। দাদিন বলল, কিছু বলবি? রুদ্র উত্তর করল না। নিজের মতো গম্ভীর হয়ে কয়েক পল বসে থেকে হাত বাড়িয়ে জগ থেকে আস্তে আস্তে গ্লাসে পানি ভরল। ভাবটা এমন যে সে পানি পান করতে এসেছে, অথচ হৈমি বুঝল তার উদ্দেশ্য অন্য কিছু। হলো তাই। গ্লাসে পানি ঢালতে ঢালতে সে হৈমিকে উদ্দেশ্য করে দাদিনকে বলল, দাদিন, সুরা মাস চলছে। এ মাসে বড় বড় হাত, বড় বড় দাঁতওয়ালা মৌমাছিরা সুরাপানের জন্য ভোবো করে। উপরওয়ালা দান করা মধুচক্র শুধু অমন মৌমাছির জন্যই বরাদ্দ। দুর্বুদ্ধ কথাগুলো শেষ করে ঢকঢক করে পানি পান করল রুদ্র। অদরে তির্যক হাসি ফুটিয়ে তুলে প্রগাঢ় দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল হৈমির দিকে। ওই দৃষ্টির গভীরতা একদম বুকে গিয়ে লাগলো হৈমির। অদ্ভুত এক যন্ত্রণাময় অনুভূতি হলো তার। থতমত খেয়ে উঠে দাঁড়ালো সে। উঠে দাঁড়ালো রুদ্র নিজেও। রাশভারী কণ্ঠে উচ্চারণ করলো, সো হটেস্ট হানিকাম্প। দৃঢ় পায়ে চলে গেল রুদ্র। হৈমি স্থির দৃষ্টিতে তাকিয়ে বুকের ভিতর ধকধকে অনুভূতি নিয়ে দাঁড়িয়ে রইল। দাদিন ডাকলো, ও মেয়ে, খাওয়া শেষ করো। হৈমি আনমনে বলে উঠল, সুরা মাস মানে কি দাদিন? চৈত্র মাস, কিন্তু এখন তো শ্রাবণ মাস চলছে। ঠোঁট টিপে হেসে দাদিন বলল, এই চৈত্র মাস সে চৈত্র মাস না রে। এই চৈত্র মাস মানে মধুমাস, যেমন তোর ভাই আর ভাবির মধুমাস চলছে। শেষ পর্যন্ত হৈমি যখন রুদ্রের বলা সুরা মাসের অর্থ বুঝল, গাল দুটো লাল হয়ে কান দুটো গরম হয়ে উঠল তার। বিড়বিড় করে আওড়ালো, পুরাই নষ্ট মাইন্ডেড লোক। আল্লাহ কি বাসটাই খেলাম। এই বাস কবে দূর হবে? কবে কবে? উফ। লুডো খেলার জন্য তোড়জোড় শুরু হলো। সূচনার ভীষণ মাথা ব্যথা করছিল বলে সে রুমে এসে শুয়ে পড়েছে। মাহের, হৈমি, সাদমান আর সোহান একদান খেলল। এরপর মাহের উঠে গেল। শুরু হলো সাদমান, হৈমি, সোহান আর রোশানের খেলা। মাহের সূচনার রুমে গিয়ে দেখল সূচনা শুয়ে আছে, চোখ দুটো বন্ধ। কেন জানি মনে হলো সে ঘুমায়নি, তাই বলল, মাথা ব্যথা কমেছে? সঙ্গে সঙ্গে চোখ খুলল সূচনা। জিজ্ঞেস করলো, কে জিতল? হৈমি। আমার প্রশ্নের উত্তরটা? মেডিসিন নিয়েছি, কমে যাবে। মাহের কিছুক্ষণ নিশ্চুপ বসে রইল। সূচনা তার দিকে তাকিয়ে। তার চাহনি দেখে সে বলল, কিছু বলতে চান? সূচনা উঠে বসলো। গলায় ওড়নাটা আরো শক্ত মতন জড়িয়ে ঠিকঠাক হয়ে বসে প্রশ্ন করলো, আমার প্রতি আপনার কোনো ক্ষোভ রয়েছে? আশ্চর্য হয়ে মাহের বলল, ক্ষোভ? তাও আপনার উপর? ইম্পসিবল। এমন মিষ্টি একটা মেয়ে, বন্ধু, বইয়ের ওপর ক্ষোভ রাখা ইম্পসিবল। মাহেরের মুখ পানে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সূচনা। আনমনেই ভাবল, আমি কি সত্যি আপনার মতো মানুষকে ডিজার্ভ করি? আপনি যে অনন্য, আর আমি অতি নগণ্য। মুখে বলল, আমি আপনাকে বঞ্চিত করছি, এ নিয়ে কোনো অভিযোগ নেই।
ব্রু বাঁকিয়ে মাহের প্রশ্ন করল, ক্লিয়ার করে বলুন। আসলে দাদিন আমার আর আপনার ব্যাপারে জিজ্ঞেস করায় সত্যি বলে দিয়েছে। বিয়ের পর এসব নিয়ে দাদিরা কথা তোলেই। দাদিনকে আমি মিথ্যা বলতে পারি না, তাই সত্যিই বলেছি। সব শুনে সে ভীষণ বকেছে আমায়, বলেছে আমি পাপ করছি। ভীষণ রকম সিরিয়াস মুখ ভঙ্গি নিয়ে সূচনার সামনে বসলো মাহের। বলল, তাই বুঝি, তো কি কি বলেছেন দাদিন? বাসর রাতে স্বামীকে তার অধিকার থেকে বঞ্চিত করলে পাপ হয়। শুধু বাসর রাতে নয়, বিয়ের পর থেকে প্রতিটা রাতে। মুখ ছোট করে তাকিয়ে রইল সূচনা। ঠোঁট টিপে হাসি আটকে বিছানা থেকে নামতে নামতে মাহের বলল, ম্যাডামের মাথা ব্যথার কারণ তাহলে এটা। ধীর গতিতে সূচনাও নেমে দাঁড়ালো। ট্রাউজারের পকেটে দুহাত গুজে বুক টান টান করে দাঁড়িয়ে এক পা দুপা করে হাঁটতে লাগলো মাহের। ঠোঁটে তার জগতের হাসি লেপ্টে আছে। হাঁটতে হাঁটতে ব্যালকনিতে চলে গেল সে। ইশারায় সূচনাকেও যেতে বলল। বড়সড় ব্যালকনিতে বিভিন্ন রং বেরঙের ফুল গাছ দেখতে পেল মাহের। বলল, ফুল ভালোবাসেন? সূচনা মাথা নাড়ালো। সে মুচকি হেসে বলল, ফুল ভালোবাসা মেয়েদের মন ফুলের মতোই সুন্দর হয়। এমন একটা ফুলকে দুঃখ দেওয়ার দুঃসাহস কোনো পাষাণের হলো কে জানে? যাকে জন্মদাত্রী দুঃখ দিতে পারে তাকে পুরো দুনিয়ার মানুষ দুঃখ দেওয়া অস্বাভাবিক কিছু না। কিঞ্চিত দমে গেল মাহের। বড় করে নিঃশ্বাস ছেড়ে বলল, পাশে এসে দাঁড়ান। সূচনা পাশে গিয়ে দাঁড়ালো। পাশ থেকে মাহেরের শেভ করা চোয়ালে দৃষ্টির দেখে জিজ্ঞেস করলো, আপনি চাইলে আপনার অধিকারটুকুর ব্যবহার করতে পারেন। স্পষ্ট বক্তায় মাহের, আমি বাজার থেকে কোনো পণ্য কিনে আনিনি যে ব্যবহার করব। আর আপনি আমার পরিহিত টি শার্টও নন। সূচনা মাথা নত করে ফেলল। কয়েক পল সময় নিয়ে মাহের বলল, যখন কোনো পুরুষ পারস্পরিক মিলনের উদ্দেশ্যে তার স্ত্রীকে তার শয্যায় ডাকে, এরপর স্ত্রী যদি স্বামীর আহ্বানে সাড়া না দেয়, আর স্বামী যদি তার এ আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে, এমত অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল হওয়া পর্যন্ত লানত দিতে থাকে। বুখারী শরীফ। আমি আপনাকে শয্যায় ডাকিনি, আপনার সঙ্গে ইন্টিমেট হতে চাইনি। সো পাপ পুণ্যের কথা এখানে আসা বেমানান। সূচনার হৃদস্পন্দন চঞ্চল হয়ে উঠল। চোখের পলক ঘন ঘন ফেলতে শুরু করলো সে। মাহের ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। শীতল কণ্ঠে বলল, আমি ভেতরে বাইরে এক মানুষ সূচনা। একজন পুরুষ তার দৈহিক তাড়নার জন্য ভেতরে যদি একটা নারী শরীরকে চায়, আর তার পাশে তার জন্য আপনার মতো একজন বৈধ নারী থাকে, তাহলে কিন্তু সে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকবে না। ইভেন আমি নিজেও চুপচাপ থাকতে পারতাম না যদি আপনাকে চাইতাম। অকপটে প্রশ্ন সূচনার। তার মানে আপনি আমাকে চাইছেন না? চাইছি, তবে সেটা দৈহিক প্রয়োজন মেটাতে নয়। আপনি এতটা ইম্যাচিওর নন। একজন পুরুষের চোখের ভাষা বোঝার ক্ষমতা অবশ্যই আপনার আছে। বিয়ের পর নারী পুরুষকে শুধু শারীরিক সম্পর্ক করেই কেন স্বামী স্ত্রী সম্পর্কের সূচনা করতে হবে? চেনা নেই জানা নেই টুকটাক পরিচয় নরনারীর এই রূপ সম্পর্ক অত্যন্ত আমার কাছে স্বাভাবিক মনে হয় না। সম্পর্কের শুরুতে আমি আপনার কাছে বন্ধুত্ব চেয়েছি, হয়তো দুপক্ষের সম্মতিতে মানসিকভাবে একটি সুন্দর অনুভূতি নিয়ে একদিন আমরা স্বামী স্ত্রী হয়ে উঠব। ওই অনুভূতি যতদিন না হচ্ছে ততদিন আমার তরফ থেকে কোনো অভিযোগ নেই। হোপ ইউ আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। অদৃশ্য মোহে পড়ে মাথা নাড়ালো সূচনা। মৃদু হেসে মাহের বলল, আপনি প্লিজ ভুল বুঝে টেনশন করবেন না। আর হ্যাঁ, আপনি যেভাবে স্যাটিসফাইড থাকবেন আমাকে বলবেন। যদি আপনার মনে হয় আমাদের মাঝে গভীরতা আসা উচিত, দ্বিধাহীন বলবেন। না বললেও আমি বুঝবো। আপনার চোখের ভাষা কেন জানি বুঝতে সক্ষম হই। লজ্জায় আরক্ত হয়ে ব্যালকনি থেকে চলে গেল সূচনা।
বলে গেল, আপাতত আমি বন্ধু হিসেবেই স্যাটিসফাইড। মাহের তার পিছন পিছন রুমে গিয়ে চিন্তান্বিত হয়ে বলল, এই দাদিন আমাদের প্রাইভেসি ভেঙে দিল। শুনুন, ঘরের কথা পরকে বলবেন না। দাদিন তো পর নয়। অধর কামড়ে সূচনার দিকে তাকালো মাহের। রুকুসকে বলল, স্বামী স্ত্রীর মধ্যে সে পরই। আমাদের মধ্যে আজ বন্ধুত্ব আছে, কাল সে সম্পর্কে প্রণয় আসবে, পরশু পরিণয়। এসব দাদিনকে জানানোর প্রয়োজন নেই। ভবিষ্যতে তারা নিজেরাই টের পাবে আমার প্রণয় পরিণয় সব কমপ্লিট। কিভাবে? বিছানায় আলগোছে শরীর ছেড়ে দিল মাহের। দুহাত মাথার নিচে রেখে সন্তর্পণে চোখ বুজে বলল, যখন আমাদের বাচ্চারা কান্না করে সবার ঘুমে ডিস্টার্ব করবে, তখনই সবাই টের পাবে। এই আমি চোখ বুঝেছি। আপনি যত লজ্জা পাওয়ার পেয়ে নিন, দেখব না। লজ্জা পাওয়া শেষ হলে গুড়গাল হয়ে পাশে এসে শুয়ে পড়ুন। সূচনা হেসে ফেলল। তার মনে হলো ইতিহাসে তারাই প্রথম বন্ধু, যারা কিনা জেনে বসে আছে একদিন তাদের প্রণয় হবে, পরিণয় হবে, আবার বাচ্চাও হবে। ইস, কি ভয়ানক সুন্দর ব্যাপারটা। দাদিনের সঙ্গে হৈমির ঘুমানোর ব্যবস্থা করা হলো। লুডো খেলা শেষ করে হৈমি দাদিনের রুমে যাচ্ছিল। এমন সময় তার ফোনে মেসেজ এলো, অনেক লুডো খেলা হয়েছে ডার্লিং, এবার ছাদে এসো, তোমার লম্বা মোটাসোটা মৌমাছি অপেক্ষায় আছে। মেসেজটি দেখা মাত্রই আতঙ্কিত হয়ে দাদিনের রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল হৈমি। দাদিন গভীর ঘুমে তলিয়ে। সে বার কয়েক ঢোক গিলে কাপা হাতে রিপ্লাই করলো, দাদিনের সামনে কিভাবে যাব? পায়ে হেঁটে আসবে। উনি কি ভাববেন? জাস্ট 2 মিনিটস, এর মধ্যে না এলে নিচে গিয়ে কোলে উঠিয়ে ঠোঁটে চুমু খেতে খেতে নিয়ে আসবো। মেসেজটি দেখে হাত থেকে টুস করে মোবাইলটা পড়ে গেল। তরতর করে ঘামতে লাগলো সে। বুকের ভিতর হৃদস্পন্দনের বাতিটা যেন ঠুস করে নিভে গেল। শ্বাসরোধ করে পা চালালো ছাদের দিকে। পুরো বাড়িতে ঝকঝকে আলো থাকায় মোবাইল ছাড়া যেতে তার একটু অসুবিধা হলো না। ছাদের দরজা অবধি যেতেই বাঁদিকে দোলনায় বসে দোল খাওয়া রুদ্র বলল, আম হেয়ার ডার্লিং। কেঁপে উঠল সে। বাঁদিক ফিরে ঢোক গিলল ঘন ঘন। রুদ্র তর্জনী উঁচিয়ে কাছে যেতে ইশারা করল। হৈমি অনড় হয়ে দাঁড়িয়ে। ফলে মৃদু ধমকে উঠল সে। ধমক খেয়ে হকচকিয়ে একটু একটু করে এগুতে শুরু করলো হৈমি। গলায় ঝোলানো ওড়নাটা দিয়ে বারবার শরীর ঢাকতে লাগলো। একবার এক পাশ টানে, আবার আরেক পাশ টানে। রুদ্র তুখো দৃষ্টি জোড়া তাকে আপাদমস্তক এমনভাবে দেখছে যে মন চাইছে পুরো শরীরে কম্বল মুড়িয়ে রাখতে, যেন একটু ফাঁকও না থাকে আর ওই বদ নজরটাও তার ওপর না পড়ে। হৈমি যখন রুদ্রর একেবারে কাছাকাছি চলে এলো, রুদ্র হ্যাঁচকা টান দিয়ে নিজের উপর ফেললো তাকে। কিঞ্চিত ব্যথা আহ সূচক শব্দ করলো মেয়েটা। রুদ্র তাকে দুহাতে আবদ্ধ করে নিতেই বলল, ওহ ছাড়ুন, একদম ঠিক হচ্ছে না। আহ! রুদ্র বাঁকা এসে ছেড়ে দিল। হৈমি উল্টে পড়ল ছাদের মেঝেতে। দুহাত মেঝেতে ভর করে মাথা উঁচু করে ভয়ার্থ চোখে রুদ্রর দিকে তাকিয়ে বলল, ওহ! উচ্চরবে কতক্ষণ হেসে নিয়ে রুদ্র বলল, এই অশ্লীল শব্দগুলো করে কি মিন করতে চাইছো ডার্লিং? রেগে মেগে আগুন হয়ে উঠে দাঁড়ালো হৈমি। আকস্মিক রুদ্রের গলা চেপে ধরে চিৎকার করে বলল, আপনি একটা অশ্লীল, অসভ্য, বর্বর একটা মানুষ। আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এই অসভ্যতা করার? আর ওই ভিডিও কেন করেছেন আপনি? এসব কেন? চুমু দাও। অগ্নিমূর্তি ধারণ করে সর্বোচ্চ ক্ষোভ প্রকাশ করার মাঝে এমন একটি কথা বলায় ভরকে গেল হৈমি। গলা চেপে রাখা হাতটি আরেকটু শক্ত করে বলল, খুন করে দেব একদম। আর আমি চুমু দেব। গাড় বাঁকিয়ে হৈমির ঠোঁট আলতো করে চুমু দিল রুদ্র। সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল হৈমি। ঠোঁটে হাত ঘষতে ঘষতে থুতো ফেলল। ইয়াক, থু! চট করে উঠে দাঁড়ালো রুদ্র।
এক এক করে পা ফেলে হৈমির দিকে এগিয়ে বলল, আমি বলেছিলাম সাদমানের থেকে দূরে থাকতে, রাইট? থাকোনি। এত বড় ভুলের শাস্তি না দিয়ে চুমু চেয়েছি, খুশি হওয়ার কথা, রাইট? তা না করে তিরিং বিরিং করে লাফাচ্ছ, ড্যামিট। বলিষ্ঠ হাতটা বাড়িয়ে হৈমির একটি হাত শক্ত করে চেপে ধরল। উচ্চতায় হৈমি তার গলা সমান, তাই তার দিকে সম্পূর্ণ ঝুঁকে গিয়ে বলল, চুমু দাও, যেমনটা দাদিনকে দিয়েছ তখন। দাদিনকে চুমু দিয়েছে বলে এখন তাকেও চুমু দিতে হবে? সে আর দাদিনকে এক হলো? তাছাড়া দাদিনকে সে গালে চুমু খেয়েছে, এই অসভ্য লোকটা ঠোঁট আগাচ্ছে কেন? অস্থির হয়ে সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, আপনি খুব খারাপ, আমি ভাইয়াকে সবটা বলে দিব। আপনি যতই ভয়ানক হন না কেন, আমার ভাইয়া আপনাকে ভয় পায় না। এই মেয়ে, চুমু দাও। হৈমিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ধমক দিল রুদ্র। কাঁপতে কাঁপতে মুখ বাড়ালো হৈমি। রুদ্র ঠোঁট জোড়া এগিয়ে দিতে হৈমি চট করে তার গালে সজোর একটা কামড় বসালো। এমনভাবে দাঁত বসালো যে দাড়ি ভরা গাল বেয়েও বিন্দু বিন্দু রক্ত বেরিয়ে এলো। রুদ্র চোখ মুখ কুঁচকে মুখ দিয়ে আহ শব্দ বের করলো। তার হাত আলগা হয়ে এলো। হৈমি ছুটে পালালো ছাদ থেকে। ছুটে চলে যাওয়ার সময় অবশ্য কয়েকটা কথা বলে গেল। কিরে লুচ্চা, এখন তুই অশ্লীল শব্দ করিস কেন? হৈমির চুমু খাবি তাই না? হৈমির খেলি তো কামড়, দেখ কেমন লাগে, শালা বদমাইশ, ইতর লোক। সারা রাত বিছানায় ছটফট করলো হৈমি। যে ভয়ানক কাণ্ডটা সে ঘটিয়েছে, এর ফল কি হতে পারে, কি হবে ভেবে ভেবে অস্থির হয়ে উঠছে। একটু পরপর উঠে পানি খাওয়ার ফলে এক জগ পানি শেষ। এরপরও গলা শুকিয়ে শুকনো কাঠ। পানির জন্য বাইরে যাওয়ার সাহসটুকু নেই। মন বলছে বদমাইশ লোকটা দরজার বাইরে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। সে দরজা খুললেই বাঘের মতো থাবা দিয়ে ধরে নিয়ে যাবে। এরপর তার শরীরের হাড়গোড় ভেঙে জুস করে পিণ্ডি চটকিয়ে খাবে। ঘন ঘন ঢোক গিলল হৈমি। শোয়া থেকে উঠে বসে রুমের চারপাশে সতর্ক নজর বুলালো। হঠাৎ মনে হলো কেউ আসছে, এই বুঝি দরজা ভেঙে তাকে উঠিয়ে নিয়ে যাবে। অমনি তড়াক করে চোখ মুখ খিচে শুয়ে পড়ল সে। মনে মনে দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিল। নিঃশ্বাসে অস্থিরতা ক্রমশ বাড়ছে, কমছে না। বারে বারে কপাল ঘেমে উঠছে। বুকের ভিতরটায় তোলপাড় হচ্ছে অস্বাভাবিক রকমের। এমনইভাবে ছটফট করতে করতে সারা রাত কেটে গেল। ফজরের আজান পড়তেই হুঁশ ফিরল। আবারও উঠে বসলো। রাতটা রক্ষা পেল, সকালে কি সে রক্ষা পাবে? এই ভাবনা মনে আসা মাত্রই বিছানা থেকে লাফিয়ে উঠল। চলে গেল দাদিনের ব্যালকনিতে। উদ্দেশ্য ব্যালকনি ঝাঁপিয়ে শেখ বাড়ি থেকে পালিয়ে যাওয়া। সত্যি সত্যি সে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে নিচে তাকালো, আতকে উঠে ঢোক গিল কয়েকবার। লাফ দিলে যদি পড়ে মরে যায় সেও ভালো। সকালে রুদ্রর হাতে পড়ে মরার চেয়ে এখনই মরে যাও ভালো। অমনি আবারও আতকে উঠল, বিড়বিড় করে বলল, না না, এটা তো আত্মহত্যা হয়ে যাবে। নিজের করুণ পরিণতির কথা ভেবে কান্না পেয়ে গেল খুব। রুমে গিয়ে মোবাইল নিয়ে আবারও ব্যালকনিতে চলে এলো। ভাবলো নয়নকে ফোন করে সব ঘটনা খুলে বলে একটা উপায় ধার নেবে। অনেক ভাবাভাবি করে শেষ পর্যন্ত ফোন করলো তিশাকে। তিশা তার খালাতো বোন, বয়সে তারা মাস দুয়েকের ছোট বড়। তাদের দুজনের স্বভাব এতটা মিলে যায় যে অনেকে ধারণা করে তারা আপন বোনই। কাজিন মহলে তাদের দুজনকে নিয়ে একটি কথা প্রচলিত আছে, শয়তানের যেমন খালাতো ভাই থাকে তেমনি হৈমিরও খালাতো বোন আছে। সে হচ্ছে তিশা রানী, যার নিকনেম মেসেঞ্জার গ্রুপে বাচাল কন্যা 1 দেয়া আছে। বাচাল কন্যা 2 হৈমি নিজে। সেই তিশাকে ফোন করলো হৈমি। তিশা তখন স্বামীর আদুরে বুকে বেঘুরে ঘুমাচ্ছে, তাই কল রিসিভ করলো তার স্বামী রৌফ। ওপাশে তিশা ভেবেই হৈমি হড়বড় করে বলতে লাগলো, বোন তুই কি ঘুমাচ্ছিস? প্লিজ আমাকে বাঁচা, আমি ঘোর বিপদে আছি।
কি বালের ক্রাশ খাইছিলাম রে, জীবনটা আমার তেনা তেনা হয়ে গেল রে। প্লিজ তুই আমাকে বাঁচা রে, বাঁচার জন্য একটা রাস্তা দে রে। আমি ভয়াবহ একটা ঘটনা ঘটিয়েছি রে টিসু। আমি ওই গুন্ডাটাকে চুমুর বদলে কামড় দিয়ে ফেলেছি রে। এখন আমার কি হবে রে? তুই কেন এত তাড়াতাড়ি চলে গেলি রে? দুলাভাইকে কেন আর কয়েকটা দিন রাজি করালি না রে? দুলাভাই কি আর 2টা দিন তোরে ছাড়া থাকতে পারতো না? তোর তো 4 মাস চলে রে, এখন তোকে দিয়ে তার এত কাজ কি? ফোনের ওপাশে বিরক্ত না হয় দীর্ঘশ্বাস ছাড়ল রৌফ। ননস্টপ মুখ চলে এমন ঘরণীকে নিয়ে ঘর করছে সে। তাই শালিকার ননস্টপ কথাগুলো শুনে বিরক্ত হলো না, শুধু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, চুমু দিলে হতো, কামড়ানোর কি প্রয়োজন ছিল? তোমরা 2 বোন পারো বটে। লজ্জায় মরি মরি হয়ে ফোন কেটে দিল হৈমি। ছি ছি করে 2 হাতে মুখ ঢেকে ফেলল। অমনি মেসেজ এলো টিশার নাম্বার থেকে, ভয় পেও না শালি সাহেবা, মাথা ঠান্ডা রাখো। ও বাড়িতে সবসময় মায়ের ভাইয়ার গা ঘেসে ঘেসে থেকো। টিশা এখন ঘুমাচ্ছে, সকালে বলে দিব ফোন দিয়েছিলে। বোঝই তো শরীরটা তেমন ভালো নেই ওর, ঘুমিয়েছে 1:30টার দিকে, তাই এখন জাগাতে চাচ্ছি না। কাঁদো কাঁদো মুখ করে হৈমি রিপ্লাই দিল, ঠিক আছে দুলাভাই, সরি ফর ডিস্টার্ব, ইটস ওকে ডিয়ার শালিকা। রুদ্রর ভয়ে আস্ত একটা রাত নিদ্রাহীন কাটালো হৈমি। অথচ সকাল সকাল রোশান এসে খবর দিল রুদ্রকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। হৈমিকে এ খবর রোশানের মাধ্যমে রুদ্রই পাঠালো। সে সত্যি সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে গেছে, কারণ 1 রাতের ব্যবধানে গালে ক্ষতের চিহ্ন দেখলে সকলের কাছে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, যার উত্তর তার কাছে আপাতত নেই। দিনের শেষে যখন বাড়ি ফিরবে তখন অবশ্য অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফাঁকি দেয়া যাবে। ব্যান্ডেজের উপরে ক্ষতের পরিমাণটা নিশ্চয়ই কেউ আন্দাজ করতে পারবে না। রুদ্র বাড়িতে নেই এই সংবাদ শুনে হৈমি জ্বলে উঠল। ফুস করে তার সমস্ত চিন্তা ভয় দূর হয়ে গেল। মুহূর্তে আবার রেগে মেগে আপন মনেই বলল, আরে বেটা, আগে বলবি তো, তুই সকাল সকাল গায়ে হাওয়া লাগাতে বেরিয়ে যাবি। শুধু শুধু সারা রাত না ঘুমিয়ে পানি খেয়ে পেট ফুলিয়ে শ্বাস প্রশ্বাসের দফা রফা করে ফেললাম। ধ্যাত, নিয়ম অনুযায়ী বিকেলবেলা শ্বশুরবাড়ি ফিরে গেল সূচনা। রুদ্রর জন্য সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করার পর রুদ্র না ফিরতেই চলে যেতে বাধ্য হলো। শাশুড়ির কড়া আদেশ, নতুন বউ রাত করে ফেরা যাবে না। রুদ্র ফোন করে তাকে চলে যেতে বলেছে এবং আশ্বাস দিয়েছে সে তার শ্বশুর বাড়ি গিয়ে দেখা করে আসবে। এই কথা শুনে সূচনা খুশি হলো। হৈমির মাথায় চুপ করে চিন্তা ঢুকে পড়ল। বুকের ভিতর শুরু হলো দুরু দুরু। সারা পথ বারবার ফোনের স্ক্রিনে তাকিয়ে রইল সে। এই বুঝি রুদ্র একটা থ্রেট মার্কা মেসেজ করবে, এই বুঝি ভিডিও পাঠিয়ে শাসাবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে সেসবের কিছুই করলো না রুদ্র। বিয়ের কয়েকদিন পেরিয়ে গেল। ছুটি শেষ মাহেরের। রোজ সকাল 9টার সময় রেডি হয়ে বইয়ের হাতের রান্না খেয়ে ভার্সিটিতে চলে যায় সে। 3য় বর্ষে ছাত্রী সূচনা। সপ্তাহে 2 দিন ক্লাস থাকে তার। যে 2 দিন তার ক্লাস থাকে সে 2 দিন মাহের বাইক করে তাকে ভার্সিটিতে নিয়ে যায়। অনেক সময় ছুটির পর সকল ক্লান্তিকে দূরে ঠেলে 9 কিলোমিটার অতিক্রম করে নিতেও যায়। সে যতই বলুক একা আসতে পারবে, একা যেতে পারবে, মাহের কানে তোলে না। বিয়ের আগে নিজেদের পার্সোনাল গাড়ি করে চলাফেরা করত সে। মাহেরের পার্সোনাল 4 চাকার গাড়ি নেই, এতে তার বিন্দু মাত্র আফসোস নেই, কারণ তার স্বামীর যে পার্সোনাল মনটা রয়েছে তার অঢেল যত্ন সে পাচ্ছে। জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ির চেয়েও পাশে একজন মানুষ থাকা কতটা জরুরি 22টা বছর তা সে খুব গভীরভাবে উপলব্ধি করেছে। বন্ধুত্বের বন্ধনে তাদের জীবনের গতিবিধি স্বাভাবিক নিয়মে চলছে। সকলের জীবন স্বাভাবিক নিয়মে চললেও হৈমির জীবন বড্ড অস্বাভাবিক চলছে, কারণ তার জীবনে সুনামি বয়ে আনা
মানুষটি হুট করে যেন থেমে গেছে, যে থেমে যাওয়াটাই মাত্রাতিরিক্ত শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। ঠিকঠাক খেতে পারছে না, ঘুমাতে পারছে না, কলেজ অবধি নিশ্চিন্তে যেতে পারছে না। খেতে বসলে মনে হচ্ছে এই বুঝি বাসায় এসে তার সামনে বসে কয়েকটা হুমকি ধামকি দেবে। ঘুমালে মনে হচ্ছে এই বুঝি এসে কামড় দেওয়ার অপরাধে ঘুমন্ত অসহায়নী তার ছোট্ট দেহখানি তুলে আছাড় মারবে। মোবাইলে যে কোনো মেসেজ বা কল এলে চমকে উঠছে, হাত পায়ে কাঁপন ধরছে, গলা শুকিয়ে বেহাল দশা। দিনকে দিন জীবনটা যেন দুর্বিষহ হয়ে উঠল তার। ঠিকঠাক না ঘুমানোর ফলে চোখের নিচে কালো দাগ স্পষ্ট হয়ে উঠল। আম্মু, ভাই, ভাবি এসবের কারণ জানতে চাইলে সে কোনো উত্তর দিতে পারল না। ফার্স্ট ইয়ারে অর্ধবার্ষিক পরীক্ষা এরই মধ্যে হয়ে গেল। না পড়াশোনায় ঠিকঠাক মন বসলো, আর না পরীক্ষায়। পরীক্ষা চলাকালীন সময়ে রুদ্রের কয়েকজন সাঙ্গপাঙ্গকে কলেজের সামনে ঘোরাঘুরি করতে দেখেছিল সে। তাদের সামনে দিয়ে অটো করে বাসায় ফিরেছে, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। অবশ্য চেনার কথাও নয়, কারণ সেদিনের পর থেকে রুদ্রকে নিয়ে মনের ভিতর ভয়টা এতটাই তীব্র হয়ে উঠেছিল যে কলেজ আসার সাহসটুকু পাচ্ছিল না। শেষ পর্যন্ত মা ভাইয়ের কঠিন বকা খেয়ে বোরকা হিজাব পরে কলেজ এসেছে। এরপর থেকে বোরকা পরে পরে কলেজ আসা তার। খুব কাছের এবং পরিচিত জন ছাড়া বোরকা পরিহিত এই বাচ্চা মেয়েটিকে কেউই চিনতে পারে না। সূচনার বিয়ের 31 দিনের মাথায় তার বাবা রিদওয়ান শেখ পুনরায় আমেরিকায় চলে গেলেন। বাসায় বসে শেখ বাড়ির খবরাখবর টুকটাক কানে এসেছে হৈমির। এরপর ঠিক 15 দিন পেরোতেই শুনতে পেল শেখ বাড়ি থেকে সূচনার দাদিন, রুদ্র এবং তার ছোট চাচা আসছে তাদের বাসায়। একথা জানার পরই আত্মা হাতের মুঠো করে নিয়ে টিশাকে ফোন দিল সে। কয়েক মিনিটের মধ্যেই প্ল্যান করে হামিদা বেগমকে জানালো টিশা ভীষণ অসুস্থ। 5.5 মাসের অন্তঃসত্ত্বা টিশা। আজকাল সত্যি সত্যি শরীর খুব একটা ভালো যায় না তার। বাবা মা, শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। খালামণি হিসেবে তার প্রতি কোনো দায়িত্বই পালন করতে পারেননি হামিদা, কিন্তু বুকের ভিতর মেয়েটার জন্য খুব পুড়ে। তাই তো ছোট বোনের মেয়েটার অসুস্থতার কথা শুনে নিজের মেয়েকে পাঠিয়ে দিল তার দেখাশোনা করার জন্য। শেখ বাড়ি থেকে লোকজন আসার পূর্বেই ব্যাগপত্র গুছিয়ে হৈমি চলে গেল টিশার বাসায়। দুপুর 3টার দিকে রুদ্র, দাদিন এবং ছোট চাচা রিজওয়ান শেখ এলেন। বিয়ের পরে প্রথম বাপের বাড়ির লোক এভাবে আসাতে সূচনা ভীষণ খুশি হলো। আদর আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি রাখল না। কিন্তু দাদিনের মুখ ভার হলো হৈমি বাসায় নেই একথা শুনে। রুদ্রর মেজাজও কম বিগড়ে গেল না। সে কেবল দাদিনের চোখের ইশারায় দমে রইল মাত্র। খাওয়া দাওয়ার পর্ব সেরে কথায় কথায় দাদিন মাহেরের মা হামিদাকে জানালেন তাদের মনের কথা। বললেন, আত্মীয় এবার পরম আত্মীয় হতে চাই মা। তুমি যেমন তোমার সংসারে আমাদের ঘরের মেয়ে নিয়ে এসেছ, আমরাও তেমন আমাদের সংসারেও তোমার মেয়েকে নিতে চাই। মুরব্বীর মুখে এমন একটি বাক্য শুনতেই বসা থেকে দাঁড়িয়ে পড়ল মাহের। তার এই দাঁড়ানো দেখে সূচনা থতমত খেয়ে গেল। প্রথমে দাদিনের কথায় বিস্ময় এবং স্বামীর অকস্মাৎ উত্তেজিত হয়ে পড়ায় থতমত খেল। চাপা স্বরে বলল, দাদিন কি বলছো এসব তুমি? শান্ত রইলেন হামিদা। ছেলেকেও ইশারায় শান্ত হতে বললেন। মায়ের আদেশে মাহের শান্ত হয়ে বসল। অত্যন্ত মার্জিত শব্দে বলল, এসব কি বলছেন দাদিন? বোন আমার অনেক ছোট, তাছাড়া আমি এসব ভাবতে পারি না। দাদিন করুণ চোখে সূচনার দিকে তাকালো। সে তো কম বোঝানোর চেষ্টা করেনি নাতিকে। সূচনার সংসারে অশান্তি হবার ভয়ে এতদিন চুপই ছিল, কিন্তু রিদওয়ান শেখ চলে যাবার আগে মাকে অনুরোধ করে গেছেন যেন যে করে হোক রুদ্রর এই চাওয়াটা পূর্ণ করা হয়। 1 বছরের মাথায় দেশে এসে যেন
দুমদাম করে ছেলের বিয়ে দিতে পারে। জীবনে প্রথমবার রুদ্র তার বাবার কাছে একটি জিনিস চেয়েছে, যে সে জিনিস নয়, আস্ত একটা মানুষকে চেয়েছে। বাবা তাকে আশ্বাস দিয়েছেন, কাজের প্রয়োজনে দ্রুত ফিরে যেতে হচ্ছে, কিন্তু সে আবার আসবে। ভাই মা দিয়ে কাজ না হলে নিজের সশরীরে মেয়ে জামাই বেয়ানের কাছে হাত পাতবে। ছেলের করা প্রথম আবদার বলে কথা। বাবা হিসেবে ছেলে মেয়ে দুটোকে জীবনে কিছুই দিতে পারেনি। দূর দেশে থেকে খবরাখবর নেয়া, অডেল অর্থ ছাড়া কিছুই করতে পারেনি ওদের জন্য। মেয়েটা তো জীবনে কিছুই চাইল না, ছেলেটা মুখ ফুটে চেয়েছে, এই তো ভাগ্য। যদিও সে জানে রুদ্রর মতো ছেলে চেয়ে নেবার অপেক্ষা রাখে না, শুধুমাত্র বোনের সংসারের প্রতি খেয়াল রেখি। এইটুকুন সভ্যতা দেখিয়েছে। পরিস্থিতি ভীষণ এলোমেলো হয়ে গেল। কারো মুখ বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়, কারো চোখে অসহায়তা, বা কারো তীব্র ক্রোধ মিলেমিশে খান মঞ্জিল অর্থাৎ মাহেরের একতলা বাড়ির পুরো পরিবেশ অস্বস্তিকর হয়ে উঠল। হামিদা পাংশু মুখে ছেলের পানে তাকিয়ে রইলেন। মাহের রিজওয়ান শেখকে হাত জোর করে বললেন, বেয়াদবি মাফ করবেন, এই প্রস্তাবে আমি সম্মতি দিতে পারছি না। অবিশ্বাস্য চোখে সূচনা রুদ্রর রাশভারী মুখটায় তাকিয়ে কেঁদে ফেলল। মুখ লুকিয়ে চলে গেল বেডরুমে। এক পর্যায়ে থমথমে মুখে বিদায় নিলেন শেখ বাড়ির প্রতিটি সদস্য। যাওয়ার আগে দাদিন হামিদাকে বলে গেলেন, সূচনা এসবের কিছুই জানত না। রুদ্র আপনার মেয়েকে ভীষণ পছন্দ করে বলেই বাধ্য হয়ে এসেছিলাম। জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইশারায় হয়, এখানে আমার আপনার হাত নেই। আসি। থেকে যাওয়ার জন্য তেমন জোর করতে পারলেন না হামিদা। শরীর মস্তিষ্ক কেমন যেন অবশ হয়ে এলো তার। এরপর থেকে মাহের সূচনার মধ্যেকার স্বাভাবিক সম্পর্কটা কেমন অস্বাভাবিক হয়ে উঠল। এই অস্বাভাবিকতা আনলো সূচনা নিজেই। কেন জানি মাহেরের সঙ্গে কথা বলতে বিরক্ত লাগতে শুরু হলো। প্রয়োজন ছাড়া একটি শব্দ সে উচ্চারণ করে না। শাশুড়ির সঙ্গেও মেলামেশা কমিয়ে দিল। চারপাশের সবকিছুই কেমন অসহ্য লাগতে শুরু হলো। হাজার হোক রুদ্র সূচনার ভাই, তার ভাই সবার চোখে যেমনই হোক তার চোখে সেরা। কারণ যে বয়সে একটা ছেলের বাবা মাকে খুব প্রয়োজন পড়ে, সে বয়সটায় সে বোনের দায়িত্ব নিয়ে একা একা বেড়ে উঠেছে। সূচনা মেয়ে বলে হয়তো তার জীবনটা সঠিক পথে এগিয়েছে। ছেলে হওয়ার দরুন বাইরে চলাফেরা করে সঙ্গদোষে রুদ্র আজ গুন্ডা মাস্তান হয়ে উঠেছে। তার এই গুন্ডা ভাইটা, নারী বিদ্বেষী ভাইটা যে হৈমির মতো ছটফটে বাচাল মেয়েটাকে পছন্দ করতে পারে ভাবতেই পারেনি। কষ্টটা এখানেই বেশি লাগছে তার। মাহেরের প্রতি উচিত নয় এমন একটি অভিমান বুকে চেপে রয়েছে। স্বার্থপরতা হয়ে যাচ্ছে, তবুও অভিমানটুকু সরাতে পারছে না। তার ভাইটা কি খুব খারাপ? তার কি অধিকার নেই পছন্দের মানুষটাকে পাওয়ার? বাড়িতে ঘটে যাওয়া কোনো ঘটনায় জানানো হয়নি হৈমিকে। বোনের বাসায় সে বিন্দাস দিন কাটাচ্ছে। এরই মধ্যে একদিন নয়নের কল পেয়ে ঘুরতে বেরোয় হৈমি। তাড়াহুড়ায় বোরকা পরতে মনে ছিল না। যেভাবে ছিল ঠিক সেভাবেই ফুচকা খেতে বেরিয়ে পড়ে সে। দুই বান্ধবী ফুচকা খেয়ে শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় রুদ্রর গাড়ি এসে থামলো তাদের পাশে। চমকে উঠে দু কদম সরে গেল হৈমি। নয়ন গাড়ির ডোর খুলে রুদ্র বেরিয়ে এলো। চোখে অদ্ভুত নেশা, ঠোঁটে বাঁকা হাসি। দুই বান্ধবী ঠোঁট জোড়া ফাঁক করে অপলক তাকিয়ে রইল, যেন কোনো সিনেমার ভিলেন এসে দারুণ অ্যাটিটিউড নিয়ে তাদের সামনে দাঁড়ালো। হৈমির অন্তরাত্মা কেঁপে উঠল যখন সেদিন রাতের ঘটনা টুস করে মনে পড়ল। জোরপূর্বক মুখে হাসি টেনে নয়নের হাত চেপে ধরল সে। ফিসফিস করে বলল, দোস্ত, বিপদে পড়লে কোন দোয়া পড়তে হয় জানি? আমার সব গুলিয়ে গেছে, মনে করাই দে। আরে বান্ধবী, আমিও ভুলে গেছি, কি জানি। শালি, হারামি, যা। হৈমি গাড়িতে উঠে বসো।
সাদা রঙের প্রাইভেট কারের পেছনের ডোর খুলে আর চোখে তাকিয়ে কথাটা বলল রুদ্র। বলিষ্ঠ দেহের পেশিবল হাতটি তার দিকে ইশারা করা। ঘাড় ভর্তি চুলগুলোর জন্য মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না, তবে কণ্ঠস্বর শুনে যতটুকু বোঝা গেল দ্য গ্রেট গুন্ডা সাহেব খুব একটা রেগে নেই। তাহলে কি সেই রাতের কামড়ের কথা ভুলে গেছে? গাছের সাথে মাথায় ঠুস করে আঘাত পেয়ে স্মৃতিভ্রষ্ট হয়েছে? ভাবতে ভাবতেই খুশিতে গদগদ হয়ে হৈমি বলল, ভাগ্যিস সব ভুলে গেছেন। একটা কামড়ের ঝাঁজ এত বেশি আগে জানতাম না। আমার কতগুলো দিন হারাম হয়েছে এটার জন্য, জানেন? তা বেয়াই মশাই, আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন নাকি? শুনুন, আমি এখন আমাদের বাড়িতে থাকি না, আপনি আমাদের বাড়ি যাবেন শুনি আমি পালিয়েছি, বুঝেছেন? হৈমির কথা শুনে নয়ন তার পেটে গুঁতো দিল। চিবিয়ে চিবিয়ে বলল, কি বলছিস এসব? গাড়ির নিচে পড়ে ভর্তা হবার শখ হয়েছে তোর? পেটের ভিতর একটা কথাও চেপে রাখতে পারিস না। এই কথার জন্য কি বিপদে পড়বি আইডিয়া আছে তোর? শালা পাগলা জানি কোথাকার। সম্বিত ফিরে পেয়ে হাতের 4 আঙুলে ঠোঁট চেপে ধরল হৈমি। কাঁদো কাঁদো মুখে নয়নের দিকে তাকালো। রুদ্র খুব বেশি অপেক্ষা করতে নারাজ, তাই ধমক দিল, গাড়িতে ওঠো। নয়নকে কঠিন স্বরে বলল, এই মেয়ে, বাসায় যাও, যাও এখান থেকে যাও। ধমক খেয়ে আমতা আমতা করে ব্যস্ত পায়ে চলে গেল নয়ন। হৈমিও তার পিছু ধরতে চাইল, কিন্তু তার পূর্বেই রুদ্র তার হাত চেপে ধরল। হৈমি বলল, আমি কিন্তু চিল্লাবো, চিল্লালে সর্বসম্মুখে চুমু খাবো, তারপর সেটা ভিডিও করে পাবলিক গ্রুপে ছেড়ে দিব। এই শহর যেমন তোমার আমার নস্টালজিক সিন দেখবে, তেমনি ফেসবুক শহরকেও দেখাবো। মুখ কাচুমাচু করে গাড়ির পেছন সিটে গিয়ে বসলো হৈমি। ড্রাইভিং সিটে গিয়ে বসলো রুদ্র। এরপর গাড়ি চলতে শুরু করলো মেইন শহরের রাস্তায়। হৈমি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন আমাকে নিয়ে? কাজী অফিসে। কি? কেন, কার বিয়ে? আমাদের বিয়ে। কি বলছেন? আমার বিয়ে আপনার সাথে? ওহ আল্লাহ গো, এ আমি কি শুনি? শেষ পর্যন্ত কিনা একটা গুন্ডা সন্ত্রাস আমার জামাই হবে? হে আল্লাহ, তুমি আমারে উঠাই নাও। ঠোঁটে কুটিল হাসি ঝুলিয়ে ড্রাইভ করতে লাগলো রুদ্র। হৈমির মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বইতে লাগলো। কাপা গলায় বলল, আপনি এমন করবেন না প্লিজ, আপনার দুটো পায়ে পড়ি। রুদ্র যেন শুনেও শুনল না, সে তার সিদ্ধান্তে স্থির। হৈমি যখন বুঝলো রুদ্র সত্যি সত্যি আজ ভয়ানক কাণ্ড ঘটাবে, তখন নিজেকে কিছুতে স্থির রাখতে পারল না। তার উপস্থিত বুদ্ধি তাকে বাধ্য করলো নিঃশব্দে গাড়ির ডোর খুলে গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়তে। মস্তিষ্ক এবং মনের প্ররোচনায় এক গুন্ডার হাত থেকে বাঁচতে রুদ্র কল্পনাও করতে পারবে না এমন একটি ঘটনা ঘটিয়ে ফেলল সে। গাড়ির ডোর খুলে ঝাঁপিয়ে পড়ল তৎক্ষণাৎ। আকস্মিক হৈমির এমন কাণ্ড দেখে ভয়ে আত্মা কেঁপে উঠল রুদ্রর। স্টিয়ারিং থেকে আপনা আপনি দুহাত সরে গেল তার। নিমিষেই ঘটে গেল ভয়ানক একটি অ্যাক্সিডেন্ট। গাড়ি ঝাঁপিয়ে পড়ার পর হাত কপাল ছিলে রক্ত বেরিয়ে ডান পা মচকে গেছে হৈমির। সন্ধ্যার আবছা আলোতে রাস্তার আশপাশে চলাচল করা কিছু মানুষ ছুটে এসে তাকে ধরেছিল। ঠিক তার 1 মিনিটের ব্যবধানে ভয়াবহ অ্যাক্সিডেন্টটি ঘটল। দূর থেকে সাদা রঙের গাড়িটা রাস্তার পাশের কড়ই গাছের সঙ্গে সংঘর্ষ লাগা স্পষ্ট চোখে অবলোকন করে নিজের দেহের ব্যথা বেদনা ভুলে গিয়ে জ্ঞান হারালো হৈমি। জ্ঞান হারানোর পূর্বে মস্তিষ্ক জানান দিল, শেষ, সব শেষ রে হৈমি। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।